আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমরা আলোচনা করব তোমাদের পরিচ্ছেদ 12। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ। তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে এই বিষয়গুলো আমরা তোমাদের সাথে আলোচনা করছি। এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে দুটো এমসিকিউ আসতে পারে। তোমরা এই বিষয়টি ভালো করে দেখবে। সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। সমাস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের সামনে এগুলো থাকবে। এই জন্য এই টপিকটি তোমরা খুবই মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবে। যদিও তোমাদের বইয়ের মধ্যে খুবই শর্ট করে দিয়েছে সমাজকে, তাও আমরা আমাদের মতো করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেভাবে করলে তোমাদের পরীক্ষা মোটামুটি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করে আসতে পারবে। যাতে এমসিকিউ আমাদের ভুলও মিস না যায়, সেভাবে করে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। সমাস বই থেকে পড়াচ্ছি যাতে তোমাদের হুবহু কমন পড়ে। বইয়ের বাইরে চাইলে পড়ানো যায়, কিন্তু আসলে ওইভাবে পড়ালে তোমাদের বইয়ের বাইরে থেকে অত বেশি আসার সম্ভাবনা নাই বললেই চলে। এই জন্য এসএসসিকে সবসময় বই মাথায় রেখে পড়বে। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তাহলে সমাস কি করে? নতুন শব্দ গঠন করে। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে কি বলে? হওয়ার নামই সমাস। মানে একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকতে পারে, সেটা পুরোটাকে আমরা ছোট করে ফেলাকে কি বলে? সমাস বলে। আমরা যদি এখানের মধ্যে দেখি কিছু উদাহরণ, যেমন এখান থেকে দেখো, সাহেব বিবি ও গোলাম, এটাকে আমরা সাহেব বিবি গোলাম ডিরেক্ট বলতে পারতেছি। খাস যে জমি, আমরা এক শব্দে খাস জমি, মানে তিনটা শব্দকে আমরা একটা শব্দে নিয়ে আসলাম, এগুলাকে বলা হয় সমাস। চলো আরো কিছু দেখে নিই। নিচে দুটি বাক্য আছে, এই বাক্যগুলো দিয়ে আমাদেরকে আসলে সমাস বুঝতে হবে। চলো। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। পরীক্ষার সময়, সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানের মধ্যে কিন্তু একটা না, অনেকগুলো সমাস আছে, এগুলাকে আমরা ছোট করে ফেলবো। যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, বা আমরা ডিরেক্ট বলতে পারি কি? পরীক্ষা নিয়ন্ত্রক। এরপরে সময় সংক্রান্ত সূচি, ডিরেক্ট বলতে পারি সময়সূচি। স্কুল ও কলেজ, ডিরেক্ট বলতে পারি স্কুল কলেজ, মাঝখানে একটা কি দিতে পারি? হাইফেন দিতে পারি। পাঠানোর নির্দেশ দিয়েছে। এই যে দেখো, এই লাইনটা কত বড় ছিল, এই লাইনটাকে আমরা সমাসের মাধ্যমে কি করে ফেললাম? ছোট করে ফেললাম। মানে সমাসগুলো চেঞ্জ করে করে, এখানে বাক্যগুলোকে চেঞ্জ করে করে আমরা ছোট করে ফেললাম। প্রথম বাক্যের মধ্যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজ, পদগুলো দুই বাক্য যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। সংক্ষেপ করার এই প্রক্রিয়ার নাম হলো সমাস। তাহলে সমাস কি করে? সমাস সংক্ষিপ্ত করে। কি করে? সংক্ষিপ্ত করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এটা। তাহলে সমাসের কাজ হলো কি করা? সংক্ষিপ্ত করা। এর পরবর্তীতে দেখো, সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ যে শব্দটা আছে এটাকে বলা হয় সমস্ত পদ। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এটাকে কি বলে? সমস্ত পদ। সময়সূচি, স্কুল কলেজ, এর প্রথম অংশের নাম পূর্বপদ। এখানে যে প্রথম অংশটা আছে যেমন পরীক্ষা, এটাকে বলা হয় পূর্বপদ, এবং শেষ অংশ যেটা আছে নিয়ন্ত্রক, এটাকে বলা হয় পরপদ। তাহলে তুমি পূর্বপদও চিনলে, পরপদও চিনলে। অনেক সময় পরপদকে উত্তরপদও বলা হয়, এটা একটু মাথায় রাখবে। এখানে পরীক্ষা, সময় ও স্কুল এগুলো পূর্বপদ, নিয়ন্ত্রক, সূচি ও কলেজ এগুলো পরপদ। তাহলে পূর্বপদও চিনলাম, পরপদও আমরা চিনলাম। এরপরে চলি। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। তাহলে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে কি করা হয়? ব্যাখ্যা করা হয়, তাকে কি বলে? ব্যাস বাক্য বলে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, মানে পুরো যে ব্যাপারটা আছে, এই যেমন এখানের মধ্যে আমরা যদি দেখি উপরের লাইনে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই যে পুরোটা, এটা পুরোটাকে বলা হয় ব্যাস বাক্য। এবং এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, মানে পুরো বাক্যটা। সময়সূচি পদের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি, বড় বাক্যটা। স্কুল কলেজ শব্দের ব্যাস বাক্য হলো স্কুল ও কলেজ, পুরো বাক্যটা। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। সেগুলোকে কি বলে? সমস্যমান পদ বলে। যেসব পদ নিয়ে সমাস হয়, যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে কি বলে? সমস্যমান পদ বলে। প্রথম বাক্যের পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষাসমূহ এবং নিয়ন্ত্রক হলো সমস্যমান পদ। এখানে মধ্যে যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। মানে যেসব পদ বলতে এখানের মধ্যে আমরা দেখেছি এটা একটা পদ ছিল, এটা একটা পদ ছিল, এখানে এটা একটা পদ ছিল, এগুলো প্রতিটাকে কি বলা হয়? সমাস। এগুলো প্রতিটা পদকে বলা হয় সমস্যমান পদ। এরপরে আমরা যদি দেখি, সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়। যেমন সময়সূচি, এই যে অংশটা আসলে সমাস হিসাবে আমরা দেখি সেটাকে বলা হয় কি? সমস্ত পদ। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায়
কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি ব্যবহার করা হয়? হাইফেন ব্যবহার করা হয়। যেমন স্কুল, কলেজ, এটা তুমি চাইলে একসাথে লিখতে পারতে, কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে কি ঘটাতো? বিভ্রান্ত ঘটাতো, তাই এখানে মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয়, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এটাকে একসাথে লিখলে পড়তে একটু সমস্যা দেখা দিবে এবং দেখতেও তেমন একটা সুন্দর লাগবে না। সমাস মূলত 4 প্রকার, তোমাদের বই বর্তমানে 4 প্রকার দিয়েছে, আগে আরও বেশি ছিল, এবং সমাস অনেকগুলোকে তোমাদের এখানের মধ্যে কর্মধারয় সমাসে নিয়ে এসেছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। সমাসের মধ্যে যথা 4 ধরনের: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। 1 নম্বরে বলেছে দ্বন্দ্ব সমাস। ব্যাসবাক্য হলো, দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য হলো এবং, ও, আর, এই 3টা, এবং এখানের মধ্যে উভয় পদই প্রাধান্য থাকে। কিভাবে আমরা একটু এখন দেখব। যেমন আমরা এখান থেকে একটা ধরে নিই, মা ও বাবা একটা আমাদের দ্বন্দ্ব সমাস, আমরা তো বুঝছি, কারণ মাঝখানে কি আছে? ও আছে। ও এবং আর কিসের? দ্বন্দ্বের ব্যাসবাক্য, তাই তো? তাহলে মা বলতে মাকে বোঝাচ্ছে এবং তিনি তার জায়গা থেকে যতটুকু প্রাধান্য পাওয়ার পাচ্ছে। বাবা বলতে বাবাকে বোঝাচ্ছে, বাবাও বাবার জায়গা থেকে সম্পূর্ণটুকু প্রাধান্য পাচ্ছে। এখানে মা বলতে শুধু মাকে বোঝাচ্ছে, বাবা বলতে বাবাকে বোঝাচ্ছে। মা বাবা বলতে দুজনকেই প্রাধান্য দিচ্ছে। এখানে শুধু মাকে প্রাধান্য দিচ্ছে, বাবাকে দিচ্ছে না এমন বিষয় না, দুজনকেই সেম প্রাধান্য দিচ্ছে। তাহলে দ্বন্দ্ব সমাসে উভয়টাই কি পাবে? প্রাধান্য পাবে। মোট কথা হলো দ্বন্দ্ব সমাসে যাই থাকবে তা সম্পূর্ণরূপে দোনোটার জায়গা থেকে প্রাধান্যতা পাবে। এখানের মধ্যে সেম ওই কথাগুলাই বলা আছে। যেমন সোনা, রূপা, সোনা বললে আমরা স্বর্ণকে বুঝতেছি, আর রূপা বলতে রূপা ধাতুকে বুঝতেছি। তাহলে এখানে স্বর্ণের জায়গা থেকে স্বর্ণ বেস্ট, রূপার জায়গা থেকে রূপা বেস্ট, এখানে উভয় পদই প্রাধান্য পাচ্ছে। এরপরে এখানে আরও কিছু আছে। স্বর্গ বলতে আমরা জান্নাত, নরক বলতে জাহান্নাম, এই দুটো বুঝাচ্ছি। এখানের মধ্যে এই যে বিষয়টা আছে স্বর্গ ও নরক, স্বর্গ নরক, মাঝখানে ও দেখলেই বুঝে নিবে যে এটা একটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। পোটলা, পুটলি, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, একটু দেখবে ভালো করে। দ্বন্দ্ব সমাসের মধ্যে আমাদের বুঝতে হবে কি, দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয়টা প্রাধান্য পাবে এবং এখানের মধ্যে এবং, ও, আর, এই 3টাই সাধারণত ব্যাসবাক্য হয়। কিন্তু এখানের মধ্যে দেখো আরো কয়েকটা দ্বন্দ্ব সমাস আছে যেখানে একাধিক পদ থাকতে পারে। যেমন সাহেব, বিবি ও গোলাম। তাহলে এখানের মধ্যে 3টা ও দিয়ে যুক্ত হয়েছে। ও দিয়ে যুক্ত হলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে সাহেব, বিবি ও গোলাম আমরা চাইলে এভাবে লিখতে পারি। তারপরে হাত, পা, চোখ ও কান। এখানে হাত বলতে হাতকে, পা বলতে পাকে, চোখ বলতে চোখকে, কান বলতে কানকে। যাকে যেমন করে দেওয়া আছে ও ওর জায়গা থেকে ওইভাবে করেই প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, আশা করছি দ্বন্দ্ব সমাস তোমাদের ক্লিয়ার। দ্বন্দ্ব সমাসের জন্য আমাদের ও চিন্তা হবে, পাশাপাশি আমাদেরকে চিন্তা হবে যে উভয় পদ প্রাধান্য পাচ্ছে কিনা। এই তো কর্মধারয় সমাসটা আমরা বুঝবো, এবং কর্মধারয় থেকে প্রশ্ন বেশি হয়। এখানে কর্মধারয়ের অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কর্মধারয়ের মধ্যে পরপদটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। যেমন যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয়। তাহলে কর্মধারয়ের মধ্যে কি পরপদ প্রাধান্য পাবে? যেমন গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, এখানে ফুল কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। যা কাঁচা তাই মিঠা, এখানে কাঁচা মিঠা, মিঠাটা প্রাধান্য পাচ্ছে। কিছু কর্মধারয় সমাসের সমান পদে কি যে যোজক যুক্ত হয়, কি যুক্ত হয়? তাহলে যে দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা কি কর্মধারয় সমাস। যেমন খাস যে জমি, তার মানে খাস জমি, এখানে খাসটাকে প্রাধান্য দিচ্ছে না, জমিকে প্রাধান্য দিচ্ছে, আমরা এটা বুঝতে পারতেছি। চিত যে সাঁতার, চিত সাঁতার, এখানে সাঁতারকে প্রাধান্য দিচ্ছে। তাহলে কর্মধারয় পরপদকে প্রাধান্য দিবে, এবং কর্মধারয়ের ব্যাসবাক্যের মধ্যে কর্মধারয় সমান পদের মধ্যে যে যুক্ত হতে পারে। এরপরে খ নম্বরে দেখো, কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। যেমন পূর্বপদটা হবে সংখ্যা জাতীয়, এগুলাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে যে 2টা উদাহরণ আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেমন 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার মিলন চৌরাস্তা। 3 ফলের সমাহার ত্রিফলা এবং 4 রাস্তার মিলন চৌরাস্তা, এগুলাকে বলা হয় দ্বিগু কর্মধারয়। আগে শুধু দ্বিগু সমাস নামেই ছিল, কিন্তু বর্তমানে সেটাকে বলা হয় দ্বিগু কর্মধারয়। একটু ভালো করে মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর দেখো, কিছু কর্মধারয় সমাসে সমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, মানে মাঝখান থেকে কোনো একটা শব্দ হারায় যায়, এটাকে বলা হয় লোপ পাওয়া। এগুলাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয়। তাহলে লোপ পেলে কি হবে? মধ্যপদ লোপী। লোপ পেলেই মধ্যপদ লোপী। যেমন ঘি মাখানো ভাত, ঘি ভাত। তাহলে এখানে মাখানো একটা শব্দ ছিল না, এটা গায়েব হয়ে গেছে, তাহলে এটা কি পাওয়া? লোপ পাওয়া। এটাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয়। হাতে পড়া হয় যে ঘড়ি, হাত ঘড়ি, তাহলে পড়া হয় যে, এই শব্দটা পুরোটাই কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, এটাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ঘরে আশ্রিত জামাই, এটা খুব বেশি আসে পরীক্ষায়, ভালো করে দেখবে।
যেমন ঘর জামাই, এই যে আশ্রিত শব্দটা আছে এটা পুরোপুরি কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এরপরে ঘতে দেখো, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। মানে কারোর সঙ্গে যদি কারো তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, ধরো তোমাকে তোমার পাশের বাসার একটা মেয়ের সাথে তুলনা করা হচ্ছে যে ও ভালো পড়ে তুমি পড়ো না, তাহলে ওই মেয়েটা হবে উপমান। ওই মেয়েটা কি হবে, উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলাকে বলা হয় উপমান কর্মধারয়। এগুলাকে কি বলে, উপমান কর্মধারয় বলে। যেমন কাজলের মতো কালো, কাজলের মতো কালো কি হবে, কাজল কালো, এগুলাকে বলা হয় উপমান কর্মধারয়। এখানে কাজলকে তুলনা করা হয়েছে কিসের সাথে, কালোর সাথে। এরপরে যদি আমরা দেখি ঘতে, এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়, এটা একটু মনে রাখবে কোনটাতে হয়, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দিতে পারে। তারপর ও নম্বর, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, মানে তোমাকে তুলনা করা হচ্ছে, তুমি হবে উপমেয়। কিছু কর্মধারয় সমাজে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, এগুলোকে বলা হয় উপমিত কর্মধারয়। যেমন পুরুষ সিংহের ন্যায়, তাহলে তোমাকে সিংহের সাথে তুলনা করছে, তাহলে এখানে হবে কি, উপমিত কর্মধারয়, এবং এটা হবে সিংহ পুরুষ। আঁখি পদ্মের ন্যায়, পদ্ম আঁখি। মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের মুখকে তুলনা করছে, মানে তোমাকে তোমার পাশের মেয়েটার সাথে তুলনা করছে, এখানের মধ্যে হবে কি, উপমিত কর্মধারয়। এই সমাসে উভয় পদই কি থাকে, বিশেষ্য হয়। এরপর চ নম্বরটা দেখো, কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এগুলাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ রূপ সিন্ধু, এখানে রূপ আছে, রূপ থাকলে মনে করবে যে রূপক কর্মধারয়। যেমন বিষাদ সিন্ধু মন রূপ মাঝি, মন মাঝি। রূপ থাকলে কি হবে, রূপ থাকলে রূপক কর্মধারয় হবে। এরপরে 3 নাম্বারটা দেখো, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, এখানের মধ্যে তৎপুরুষ না অনেকগুলোই দ্বিতক। দ্বি মানে দ্বিগু সমাস, ত মানে তৎপুরুষ সমাস, ক মানে কর্মধারয়, এগুলো সবগুলোতে পরপদটা প্রাধান্য পায়। যেমন তৎপুরুষের মধ্যে আমাদেরকে আসলে তৎপুরুষ জানার জন্য আমাদেরকে অনেকগুলো বিভক্তি সম্পর্কে জানতে হয়। তোমরা যারা বিভক্তি সম্পর্কে জানো না তারা ধারাবাহিকভাবে ভিডিও বা পর্বের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম হলো তৎপুরুষ সমাস। তার মানে এখানের মধ্যে আমরা দেখব বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ এই দুইটা কিভাবে লোপ পাবে। যেমন কতে আমরা যদি দেখতে পারি বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের এখানে কিছু উদাহরণ, যেমন দুঃখকে প্রাপ্ত, এই যে কে একটা আমরা জানি বিভক্তি, কে একটা কি বিভক্তি, তাহলে দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত। রাজার পথ, এখানে র একটা বিভক্তি, রাজা পথের রাজা, তাহলে রাজপথ। এরপরে হলো গোলা বরা, এখানে গোলায় অন্তস্তীয়টাও একটা বিভক্তি। এরপরে এখানের মধ্যে যদি আমরা দেখি অনুসর্গ তো আমরা চিনি, দিয়ে জন্য, এগুলো সবগুলোই কি হয়, অনুসর্গ হয় এখানের মধ্যে। তাহলে মধু দিয়ে মাখা, মধু মাখা, চিনি দিয়ে পাতা, চিনি পাতা, এগুলো একটু তোমরা কষ্ট করে মনে রাখবে। তারপর বিয়ের জন্য পাগলা, এটা খুব বেশি আসে পরীক্ষায়, এটা ভালো করে দেখবে। ঘতে কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এইসব তৎপুরুষের নাম হলো অলোক তৎপুরুষ। অলোক তৎপুরুষ থেকে প্রশ্ন হয়, ভালো করে দেখবে। যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি, তেলে ভাজা, তেলে ভাজা, এখানে কোনো কিছু লোপ পায়নি। এরপর 4 নম্বরে আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা আগে একটু করে বুঝে নাও। বহু মানে হলো অনেক, আর ব্রীহি মানে হলো ধান। তাহলে বহুব্রীহি বলতে এখানে বোঝাচ্ছে অনেক ধান আছে যার, তার মানে এখানে অনেক ধানকে না বোঝাই একজন মানুষকে বোঝাচ্ছে যার কাছে অনেক ধান আছে। তাহলে এখানে বহুব্রীহি সমাসের মধ্যে কোনো নির্দিষ্ট জিনিসকে তুলনা না করে যার কাছে ওইসব আছে ওকে তুলনা করবে এখানে। এই জন্য এখানে বলে যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ বোঝায় না, তার মানে কি বহুব্রীহি, বহু ধান আছে যার। তাহলে এখানে ধানও বোঝাচ্ছে না, বেশিও বোঝাচ্ছে না, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদ এবং পরপদ কোনোটাই কি পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে না, তাহলে এটাকে কি বলে, বহুব্রীহি সমাস বলে। যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত। এরপরে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে কি বলে, সমান অধিকার বহুব্রীহি বলে। এগুলো একটু করে দেখে রাখবে, এখান থেকে যদিও খুবই কম আসে। এরপরে খতে পূর্বপদ এবং পরপদ উভয় বিশেষ্য, কখনো কখনো ক্রিয়া বিশেষ্য হলে বাক্যাধিকরণ বহুব্রীহি হয়। এগুলো একটু করে তোমরা দেখে নিবে। গোপ খেজুরে এখানের মধ্যে এটা মাঝে মধ্যে আসে। এরপরে ঘতে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পেয়ে যায় তাকে বলা হয় পদলোপী বহুব্রীহি। যেমন চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি এখানে। এরপরে ঘতে দেখো পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থান তৈরি হলে
বলা হয় বেতিহার। বেতিহার থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়, বেতিহারটা ভালো করে পড়ে নিবে। বেতিহার বহুব্রীহি, যেমন হাতে হাতে যে যুদ্ধ, কানে কানে যে কথা, কানাকানি। ও নম্বর, যে বহুব্রীহি সমাসে সমাসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, মানে পূর্বপদের যে বিভক্তিটা সেটা আগের মতোই থাকে, তাকে বলা হয় অলুক বহুব্রীহি। যেমন গায়ে এসে পড়ে যে, অন্ত্যেয় এইকার, এখানে একটা এ আছে, এই একটা বিভক্তি, সেটা এখানেও থেকে গেছে, তার মানে কি লোপ পায়নি, তাহলে এটাকে বলা হয় অলুক বহুব্রীহি। চ নম্বর, যে বহুব্রীহি সমাজের পূর্বপদ সংখ্যা তবে সংখ্যাবাচক বহুব্রীহি বলে, তাকে কি বলে? তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন এই যে চার ভুজ যে ক্ষেত্রের চতুর্ভুজ সে বা তিন তারের যন্ত্র সে তার, এই যে চ নম্বরটা এটা, আর তোমরা এখানের মধ্যে এই যে তিন ফলের সমাহার, এটা, এই দুইটা খুব ভালো করে মনে রাখবে কোনটার ক্ষেত্রে কি। তোমরা এই দুইটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করো। চলো আমরা অনুশীলন সমাধান চলে যাই। এখানে অনুশীলন অনেকগুলো এমসিকিউ ব্যাখ্যামূলকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে বলে দিচ্ছি, তোমাদের এসএসসি লেভেলে যাদেরই দাগানো বই প্রয়োজন, যে কোনো বই তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো, আমরা খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিব। সেখান থেকে ইনশাআল্লাহ 100% তোমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্তগুলো কমন পড়বে, তোমরা চাইলে বইগুলো নিতে পারো। এরপর দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে আমরা যদি দেখি, সমাসের মাধ্যমে গঠিত হয় কি শব্দ? নতুন শব্দ, তাহলে উত্তর হবে ক, নতুন শব্দ গঠিত হয়। এরপরে হলো যে সমাসবদ্ধ পদকে কি বলে? সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ, তাহলে বলা হয় সমস্ত পদ। এরপরে দেখো এখানের মধ্যে অনেক সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। যেমন এখানের মধ্যে মাথায় পেঁচানোর কিছু নেই, এই যে পুরো বাক্যটা বিজয় নির্দেশক পতাকা, এটাকে বলা হয় বেশ বাক্য। এবং আমরা একটু আগে দেখেছি এটা পূর্বপদ, এটা পরপদ, এবং এই সবগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। এবং যেটা সমাস বের হয় সেটাকে বলা হয় সমস্ত পদ। এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারছো ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে। ব্যাস বাক্য নিশ্চয়ই সমস্ত পদকে ব্যাখ্যা করে। এরপরে হলো 4 নম্বরটা দেখো, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন, এই বাক্যের সময়সূচি কোন পদ? এই বাক্যের সময়সূচি হবে কি পদ? সমস্ত পদ। আমরা এখানের মধ্যে দেখেছি যেটা শেষে বের হয় সেটাকে কি বলে? সমস্ত পদ বলে। এখানের মধ্যে আরো কিছু উদাহরণ আছে, এগুলো তোমরা তোমাদের মতো করে চাইলে দেখে নিতে পারো। এরপর 5 নম্বরে, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলা সমাস মূলত 3 প্রকার। এখানের মধ্যে 3 প্রকারগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এবার নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো 9-6, এটা একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। খাস যে জমি, এটা হলো যে খাস জমি, কর্মধারয়, ত্রিফলা 3 ফলের সমাহার, তাও কর্মধারয়। এগুলো তোমরা একটু একটু করে দেখে নিবে। এখানের মধ্যে দেখো পূর্বপদ এবং পরপদ দুটোই একইভাবে প্রাধান্য পায়। এখানে আরো কিছু আছে, যেমন কনক যে চাপা, কনক চাপা, এটা হলো কর্মধারয় সমাস। এরপরে হলো যে ত্রিফলা, আমি বললাম কর্মধারয়, দিগু কর্মধারয় সমাস। এখানের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, কিছু কিছু পরীক্ষা এসেছে আগে, সেগুলোও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ হলো যে এখানে হাতে ঘড়ি, হাতে দেওয়া হয় যে ঘড়ি, হাতে ঘড়ি, এটা হবে কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে উত্তর হলো ক নম্বরটা। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? এখানে উত্তর হবে ক নম্বরটা, হাতে হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি সেটাকে বলা হয় হাত ঘড়ি। এখানের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে একটু করে দেখে নিতে পারো। এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস কেমন হয় সেটাও এখানে দেওয়া আছে। তারপর 8 নম্বর দেখো, নিচের কোনটি ব্যাস বাক্য যে যোজক থাকে? আমরা জানি কর্মধারয়ের মধ্যে কি থাকে? যে যোজক থাকে, তাও এখানে কি হাতে পরা হয় যে ঘড়ি, তাহলে উত্তর এটাও হবে। এরপরে বেগুন, এরপরে হলো যে এখানে কি আছে? বেগুন ভাজা, ভাজা যে বেগুন, তাও এটাও যে দিয়ে হবে, তাহলে উত্তর ক এবং ঘ দুটোই হতে পারে। এর পরবর্তীতে যদি আমরা এখানে উদাহরণ দেখি, অনেকগুলো উদাহরণ আছে, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। 9 নম্বর দেখো, মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? মধ্যপদলোপী, এখানে হলো যে ঘি মাখানো ভাত, মাখানো শব্দটা গায়েব হয়ে যায়, তাই এটাকে কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয়। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হলো চাঁদমুখ, মুখ চন্দ্রের ন্যায়, সেটা হলো নিশ্চয় উপমিত। এখানের মধ্যে আরো কিছু আছে, এগুলো তোমরা তোমাদের মতো করে চাইলে দেখতে পারো। এখানে অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো। এরপর 11 নম্বরটা দেখো, নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? এখানে উত্তর হবে, এখানে হবে মন রূপ মাঝি, মন মাঝি হবে উত্তর। এখানের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। 12 নম্বর দেখো, বিভক্তির লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? বিভক্তির লোপ পেয়ে গেছে এমন উদাহরণ কোনটি? এমন উদাহরণ হলো ছেলে ভুলানো, উত্তর হবে কি? ছেলে ভুলানো। এখানের মধ্যে আরো কিছু দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো তোমাদের বই থেকেই দেওয়া।
বইয়ের বাইরে এমসিকিউ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এরপর 13 নম্বর দেখো, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? কি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গরুর গাড়ি হলো এখানে অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। এখানের মধ্যে আছে র, আমরা জানি র একটা কি, র একটা বিভক্তি, নিশ্চয়ই এটার মধ্যে কি হয় না, র বিভক্তির লোপ পায় না। 14 নম্বরে কোন সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? আমরা জানি সেটা হলো বহুব্রীহি সমাস। এখানের মধ্যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই বোঝায় না, নতুন কোনো কিছুকে বোঝায়। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? তাকে বলা হয় অলুক বহুব্রীহি। কি বলে? অলুক বহুব্রীহি। এটা একটু মনে রাখবে। তোমাদের যদি বই দাগানো বইয়ের পিডিএফ গুলো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, সেখান থেকে তোমরা চাইলে বইগুলো নিতে পারো।